দৃষ্টিকোণ থেকে কোনো নৈতিক আদর্শের আধ্যাত্মিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে। প্রতিরোধ মানে কোনো ঘটনা বা সমস্যা ঘটতে দেওয়ার আগেই তাকে থামিয়ে দেওয়া বা ঘটতে না দেওয়ার চেষ্টা করা। এখন আসি আইন প্রয়োগে। বাংলা অভিধানের মতে আইন প্রয়োগ হচ্ছে কোনো আইন বা বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা বা কার্যকর করা, যাতে লোকেরা আইন মেনে চলে এবং শৃঙ্খলা বজায় থাকে। মাননীয় মডারেটর, নৈতিক মূল্যবোধ সমাজবিজ্ঞানের ভাষায় values implies to the human minds of what's good, what's bad, what's right and what's wrong। মানে মডারেটর, আমাদের আজকের বিতর্কটি হলো একটি তুলনামূলক আলোচনা, অর্থাৎ দুর্নীতি প্রতিরোধে আইনের ভূমিকা বেশি নাকি নৈতিক মূল্যবোধের ভূমিকা বেশি। আজকে আমরা বিতর্কের মাধ্যমে প্রমাণ করব দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধে সব থেকে বেশি ভূমিকা রাখে এবং আইনের কিছু স্বভাবগত সমস্যার কারণে আইনের পুরোপুরি প্রয়োগ সম্ভব নয়। আমরা জানি সমাজে যখন একটি অপরাধ প্রবণতা বেড়ে যায় তখনই আইনের সৃষ্টি হয়, আইন প্রয়োগ হয়। কিন্তু মানুষের মধ্যে যদি নৈতিক মূল্যবোধ আগে থেকেই থাকতো তখন সেই অপরাধ কখনোই সংগঠিত হতো না। শাসক গোষ্ঠী যখন আইন প্রণয়ন করেন তখন তারা নৈতিক মূল্যবোধের বিচারে করে থাকেন। আইন কাজ করে বাইরে, মাননীয় মডারেটর, কিন্তু নৈতিক মূল্যবোধ কাজ করে আমাদের মনের ভেতরে। নৈতিক মূল্যবোধই হলো আমাদের বিবেক, আমাদের সবচেয়ে বড় আদালত, সবচেয়ে বড় আইন প্রণেতা। আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলেও সব চিরতরে নির্মূল করা যায় না। বিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা কি এমন একটি দেশ দেখাতে পারবেন যেখানে নৈতিক মূল্যবোধের চেয়ে আইন প্রয়োগ বেশি কার্যকর ভূমিকা রেখে দুর্নীতিকে চিরতরে নির্মূল করতে পেরেছে? মানে মডারেটর, আমরা নৈতিক মূল্যবোধ কোথা থেকে শিখি? একটি শিশু যখন পরিবারে বড় হয় তখন পরিবারেই তাকে ভালো বা খারাপ কাজের ধারণা দেওয়া হয়। স্কুল কলেজগুলোতেও এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য নানা ধরনের উপদেশমূলক গল্প তাদেরকে শেখানো হয়। উদাহরণস্বরূপ জলপরি ও কাঠুরিয়ার গল্প এবং ইসপের নানা ধরনের গল্প। ছোটবেলা থেকে যদি একটা মানুষের মনে দুর্নীতির প্রতি ঘৃণা সৃষ্টি হয় তাহলে ভবিষ্যতে দুর্নীতি করার আগে তার নৈতিক মূল্যবোধই তাকে বাধা দেবে। এখন আইনের কিছু স্বভাবগত সমস্যা বিবেচনা করলে দেখা যাবে আইন মানুষের সাথে সবসময় থাকে না। মানুষ সবসময় আইনের আওতায় থাকে না, কখনো না কখনো মানুষকে আইনের আওতার বাইরে থাকতে হয়। ধরুন মাননীয় মডারেটর, এক ব্যক্তি কোনো ইন্টারভিউ নিতে যাবেন, তখন তাকে কল করে কেউ কোনো সুপারিশ করলো আর সেই ব্যক্তি সেই সুপারিশের ব্যাপারে কথা বললেন বা সম্মতি প্রকাশ করলেন, তার মানে মাননীয় মডারেটর তিনি দুর্নীতির সাথে জড়িয়েছেন। কিন্তু তার উপর তখন কোনো আইন প্রয়োগ হবে না, তার উপর কোনো আইন কাজ করবে না। তাকে যদি থামানো হয়, বাধা দেওয়ার হয়, তখন থাকবে শুধুমাত্র তার নৈতিক মূল্যবোধ। মাননীয় মডারেটর, আইন প্রয়োগ করে যদি মানুষের মনোভাব পরিবর্তন করা যেত তাহলে আজ আমরা এতগুলো দুর্নীতি মামলার পরেও সমাজে আইনের প্রয়োগের সত্ত্বেও দুর্নীতির এত বিস্তৃতি দেখতে পেতাম না। বিজ্ঞ প্রতিপক্ষ, বাস্তবতা এটাই যে শুধু ভাঙা নৌকা চড়ে দুর্নীতির স্রোত পাড়ি দেওয়া সম্ভব নয়। নৈতিকতার শক্ত ভিত গড়ে তুলতে হবে, যার প্রতিফলনই একদিন দেখতে পাবো একটি দুর্নীতিমুক্ত সমাজ যেখানে আইন নয় বরং নৈতিক মূল্যবোধই হবে সকল পরিবর্তনের মূল চাবিকাঠি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের প্রথম বক্তা সাদিয়া চৌধুরী। সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ ও আমার বিজ্ঞ প্রতিপক্ষ, সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্কটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই বিতর্কের বিষয়টি হলো দুর্নীতি প্রতিরোধের আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধের বেশি ভূমিকা পালন করে থাকে। বিপক্ষে বলছি, ইতিমধ্যে আমার বিপক্ষ প্রতিপক্ষ বক্তা আমাদের আজকের বিতর্কের মূল বিষয়বস্তুগুলোর সংজ্ঞা দিয়ে গেছেন। আমি তার একটু পুনরাবৃত্তি করছি। মহামান্য মডারেটর, দুর্নীতি কি? দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করা। তাহলে আইন বাকি? আইন হলো মানুষের সুষ্ঠু জীবন এবং মানুষের সুষ্ঠু স্বাধীন এবং সুশৃঙ্খলময় জীবন পরিচালনার জন্য যেসব নিয়ম কানুন তৈরি করা হয় এবং প্রয়োগ করা হয় তাই মূলত আইন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলে গিয়েছেন, ব্যক্তির শাসনের চেয়ে আইনের শাসন সর্বোত্তম। আমার সম্মানিত প্রতিপক্ষ যুক্তি দেন যে নৈতিক মূল্যবোধ দুর্নীতি প্রতিরোধের চাবিকাঠি। যদিও আমি তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করি, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি একটি নিষ্পাপ দৃষ্টিকোণ। মহামান্য মডারেটর, আমাদের একটি শক্তিশালী নিরপেক্ষ আইন প্রয়োগকারী ব্যবস্থার প্রয়োজন। কেননা আইন বস্তুনিষ্ঠ, কালো এবং সাদা। আইন সর্বজনীনভাবে প্রয়োগ করা হয়। আইন সম্ভাব্য অন্যায়কারীকে দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ড থেকে জড়িত হওয়ার আগে দুবার ভাবতে বাধ্য করে। কেননা যখন একজন ব্যক্তি জানবে যে তার
তার ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফল প্রয়োগ করা হবে তার ভয়ে উচ্চনৈতিক মান ধরে রাখার দাবি করতে পারে, কিন্তু সুযোগ এবং সঠিক প্রণোদনা দেওয়া হলে কেউ কেউ এখনো দুর্নীতির সাথে লিপ্ত হতে পারে। অপরদিকে আইন প্রয়োগকারীরা তবে সর্বদা নজর রাখছে এবং তদন্ত এবং বিচারের জন্য প্রস্তুত। এটি দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত বাধা স্বরূপ কাজ করে। শুধু নৈতিক মূল্যবোধের উপর আমার প্রতিপক্ষের নির্ভরতা চালে দিয়ে বন্যা আটকানোর চেষ্টা করার মতো। এটি কখনো কখনো কাজ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি অপর্যাপ্ত। কিন্তু আইন সর্বজনীনভাবে প্রয়োগ করা হয়। তাই দুর্নীতির নদীকে বাঁধতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে কংক্রিট ধারাবাহিক শক্তির প্রয়োজন। সর্বশেষে বাস্তব বিশ্বের উদাহরণগুলো যদি আমি বিবেচনা করে দেখি, তাহলে মহামান্য মডারেটর আপনি দেখতে পাবেন যে ডেনমার্ক, নিউজিল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলো দৃঢ় আইন শাসন এবং দৃঢ় আইন প্রয়োগকারী সংস্থার দেশগুলো ক্রমাগত দুর্নীতির সূচক তালিকার সর্বনিম্ন অবস্থানে অবস্থিত রয়েছে। আমরা যদি 2023 সালের সিপিআই অনুসরণ করে দেখি, তাহলে দেখা যাবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় 90 স্কোর পেয়ে শীর্ষে রয়েছে ডেনমার্ক এবং 87 স্কোর নিয়ে সেকেন্ড হয়েছে ফিনল্যান্ড। তারপর 85 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। এইসব দেশগুলো দুর্নীতি প্রতিরোধের আইনের প্রয়োগে মুখ্য ভূমিকা পালন করে রেখেছে। অপরদিকে বাংলাদেশ দুর্নীতিতে 10ম স্থান ধরে রেখেছে। এর মূল কারণ দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন আইন থাকলেও তা প্রয়োগ করা হয়নি। আপনি এটা বিবেচনা করে দেখেন মহামান্য মডারেটর, যে এমনকি সবচেয়ে নৈতিকভাবে ন্যায়পরায়ণ ব্যক্তিরা লোভ, ক্ষমতা এবং হতাশা দ্বারা প্রভাবিত হতে পারে। কেননা দুর্নীতির লাগামহীন জোয়ারের মুখোমুখি হলে আমরা এত দূরে যেতে পারি যা আমরা কখন হয়তোবা কল্পনাও করিনি। তাই কিন্তু কেউ একজোড়া হাত করা বা ওয়ারেন্টের বিরুদ্ধে তর্ক করতে পারে না। এই কারণে মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমাদের প্রয়োজন আইন প্রয়োগ অপরিহার্য। যদিও নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ, কিন্তু তারা আইন প্রয়োগকারী কঠিন বাস্তবতার সাথে কোনো মিল রাখে না। যদি আমরা সত্যিকার অর্থে দুর্নীতিকে প্রতিরোধ করতে চাই, তবে আমাদেরকে আইন প্রয়োগকারী ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে এবং শক্তিশালী করে দিতে হবে। কেননা আইন স্পষ্ট সীমানা এবং শাস্তিমূলক ব্যবস্থার প্রদান করে থাকে, যা নৈতিক মূল্যবোধের ব্যর্থতাকে অতিক্রম করে থাকে। সবশেষে আমি আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। প্রতিপক্ষ বন্ধু, আপনি কি এমন একটি একক সর্বজনীনভাবে স্বীকৃত নৈতিক সমাধান দিতে পারবেন যা দুর্নীতির সকল দিককে সন্তোষজনকভাবে আবৃত করবে এবং প্রতিটি ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য হবে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কে আমরা আলোচনা করছি দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধ বেশি ভূমিকা রাখে। আমার দৃঢ় বিশ্বাস যে দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধই সবচেয়ে বেশি কার্যকরী। আইন প্রয়োগ জরুরি, কিন্তু তা আইন প্রয়োগের চেয়ে বেশি কার্যকরী নয়। সমাজের ভেতরকার শক্তি নৈতিক মূল্যবোধ হচ্ছে সেই অবিচলিত শিলা যার উপর সমাজ দাঁড়িয়ে থাকে। ব্যক্তি যদি সত্য, সততা এবং নৈতিকতার মূল্যে বিশ্বাসী না হন, তবে তাকে শুধুমাত্র আইন দিয়ে কোনোদিনও সঠিক পথে আনা সম্ভব নয়। বোধ থেকে সৃষ্ট নৈতিক মূল্যবোধ দ্বারা মানুষ তাড়িত হয়, বুঝতে শেখে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারা তৃণ সমদহে। মাননীয় মডারেটর, আইন প্রয়োগ করতে গিয়ে অনেক সময় দুর্বলতার সম্মুখীন হতে হয়। প্রথমত, আইন প্রয়োগে কখনো কখনো পক্ষপাতিত্ব এবং দুর্নীতি থাকতে পারে। দ্বিতীয়ত, আইন শুধু শাস্তি দেয়, কিন্তু এটি সমাজের সাধারণ মানুষের মনোভাব পরিবর্তন করতে পারে না। দুর্নীতি সংঘটিত হওয়ার পর আইন প্রয়োগের পর দুর্নীতিকারী শাস্তি পায় ঠিকই, কিন্তু যে ক্ষতি সাধন হয়ে যায় তার পুনরুদ্ধার করা যায় খুবই কম।
আমরা যদি কয়েকদিন আগে প্রকাশ্যে আসা বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা বিবেচনা করি, তাহলে দেখা যায় যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের কেউ কেউ শাস্তি পেয়েছে, কেউ কেউ পায়নি। কিন্তু প্রশ্ন ফাঁসের জন্য যে মেধাবীরা নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে, তাদের অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ায় সেই সুযোগ আর পাবে না। এক্ষেত্রে জাগ্রত নৈতিক মূল্যবোধ থাকলে দুর্নীতি সংঘটিতই হতো না। আবার আমরা যদি কোনো প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা বা কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতার কথা চিন্তা করি, সেখানে প্রতিযোগী ও বিচারক দ্বারা দুর্নীতি সংঘটিত হলেও আইন প্রয়োগের সুযোগ নেই, বরং সেখানে নৈতিক মূল্যবোধই পারে দুর্নীতি প্রতিরোধ করতে। মাননীয় মডারেটর, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে, তবে এটি যদি আমরা এই মুহূর্তে শুরু না করি তবে কখনোই বাস্তবায়িত হবে না। আমার বিপক্ষের বন্ধুরা শুধু তাৎক্ষণিক ফলাফলের দিকে নজর দিতে গিয়ে সমস্যাটিকে আরো দীর্ঘস্থায়ী করছেন এবং প্রতিষ্ঠা করছেন একটি অস্থায়ী সমাধান। আমার বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যদি প্রশ্ন করেন দীর্ঘমেয়াদী দুর্নীতি কিভাবে দমন করা হবে, বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, মহামারীর সময় যেমন প্রতিষেধক আবিষ্কারের আগে অস্থায়ী ঔষধ দিয়ে ক্ষতি নিয়ন্ত্রণ করা হয়, তেমনি নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান খুঁজতে হবে, যেখানে আইন শুধু সহায়ক উপাদান। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা বলছি না বা বলিনি নৈতিক মূল্যবোধ এককভাবে কার্যকরী, বরং তুলনামূলক আলোচনায় বলতে চাচ্ছি দুইয়ের মধ্যে নৈতিক মূল্যবোধ বেশি ভূমিকা রাখে দুর্নীতি প্রতিরোধে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা ভুলে যাচ্ছেন আইনের জন্ম কিন্তু মানুষের বিবেকবোধ ও নীতিবোধ থেকে। আইন মানুষকে শাস্তি দিতে পারে, কিন্তু নৈতিক মূল্যবোধ মানুষের বিবেককে জাগ্রত করে। এবং আমরা জানি laws may restrain actions but ethics can transform your intention। 2021 সালে টিআইবির একটি প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ 70.9% স্থান দুর্নীতি শিকার। জরিপে অন্তর্ভুক্ত 17টি খাত বিবেচনায় শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। যখন আইন প্রয়োগকারী দুর্নীতিগ্রস্ত এবং জনগণ আইনের প্রতি আস্থাহীন, তখন শুধু আইনের প্রয়োগই যথেষ্ট, বিজ্ঞ প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। গবেষণায় দেখা গেছে কস্টারিকা এবং নতুন জিল্যান্ডের মতো দেশগুলোতে যেখানে জনগণের মতো নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা বেশি, সেখানে আইনের প্রয়োগ কম হয়ে থাকে এবং দুর্নীতির হার অনেক কম। সোর্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2020। আরেকটি জরিপে দেখা গেছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মতো দেশ যেখানে সরকারের দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং আইন কেবল শাস্তি নির্ধারণ করে, সেখানে সাধারণ জনগণের নৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হয় তেমন কোনো পরিবর্তন আসেনি। সোর্স ওয়ার্ল্ড ব্যাংক 2021। মাননীয় মডারেটর, এটি আমাদের মনে করিয়ে দেয় যে আইনের প্রয়োগ একদিকে যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সংস্কৃতির উত্থানই মূল শক্তি। ধন্যবাদ সবাইকে। মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং বিজ্ঞ প্রতিপক্ষকে জানাই আমার অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা। মাননীয় মডারেটর, সমাজের রন্ধ্রের বিশ্বাসের মতো ছড়িয়ে পড়া দুর্নীতি ভয়াবহতা আজ যখন আমাদের মানব সভ্যতা বিপন্ন এবং জর্জরিত আমাদের সমাজ ব্যবস্থা, ঠিক সেই প্রেক্ষাপট থেকে আমাদের আজকের এই বিতর্ক। আজকের বিতর্ক বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধী আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধে বেশি ভূমিকা রাখে। আমি সঙ্গত কারণে এই বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দল বলে গেছেন যে নৈতিক মূল্যবোধের মাধ্যমে দুর্নীতি দমন করা যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা, আমরা যদি নৈতিক মূল্যবোধের মাধ্যমে মূল্যবোধের দিকে তাকাই, তাহলে নৈতিক মূল্যবোধের সৃষ্টির প্রথম ভূমিকা রাখে আমাদের সমাজ। আমাদের সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে পরিবার, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। কিন্তু মাননীয় মনিটর, সমাজ নিয়ন্ত্রিত হচ্ছে রাষ্ট্র দ্বারা। এই রাষ্ট্রই হচ্ছে আইন। এই রাষ্ট্র আইন দ্বারা পরিচালিত হচ্ছে। প্রথম আলোর মতে আরো বিশ্বের 9টি দেশের ভূখণ্ডে গত বছর দুর্নীতি পরিস্থিতি আরো খারাপ হয়েছে বলে সেখানকার মানুষ দাবি করে। এর মধ্যে গভীর সংকটের পরে লেবানন ও যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের অবস্থা আরো খারাপ হয়। এক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মতে প্রায় 11,000 অংশগ্রহণকারী মতামতের ভিত্তিতে পাওয়া জরিপের ফলে পাওয়া গেছে যে এর কারণে অন্যান্য বিশ্বের ভূখণ্ড আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ সিরিয়া, মিশর, ফিলিস্তিন ইত্যাদি দেশগুলো অংশগ্রহণ করে 61% দেশে প্রতি বছর দুর্নীতি বেড়ে গেছে বলে মনে হয়। আমরা জানি মানবদের সুস্থ ও রোগমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সুষম আহার, প্রয়োজনীয় শরীরচর্চা এবং সুস্থ পরিবেশের প্রয়োজন। যদিও আমাদের দেশে এই সুস্থ জীবনযাপন পায় না মানুষ অনেকেই, কিন্তু সুন্দর জীবনযাপন পায় না অনেকে। আবার যাদের চাহিদা আছে তাদের তো রোগ বালাই হয় না, তাও নয়। রোগ আছে বলেই ডাক্তার আছে, রোগ আছে বলেই চিকিৎসালয় আছে।
মরণবিধি ক্যান্সার আক্রান্ত হয়ে যদি মানুষ চিকিৎসাধীন না হয়ে সুষম খাদ্য গ্রহণ করে তাহলে কি একটা হাস্যকর হবে না? অবশ্যই হাস্যকর হবে। তেমনি আমাদের সমাজে একটা দেহ, এই সমাজ দেহকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় অনুষঙ্গের মধ্যে নৈতিক মূল্যবোধ একটি অনুষঙ্গ মাত্র। আমাদের সমাজে যে সুস্থ নেই সেটা বিজ্ঞ প্রতিপক্ষ সবাই জানে। সমাজের রন্ধ্রান্ধ্রে ক্যান্সার রোগের মতো মরণবিধি রোগ পাশে বেঁধেছে। এই প্রতিবেদনে দুর্নীতি 10ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাই শুধুমাত্র সুষম খাদ্য হিসাবে মূল্যবোধ নয়, বরং আইন হিসাবে গ্রহণ করা উচিত। মাননীয় মডারেটর, আমরা যদি দেখি যে সমাজে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় শুধু দুর্নীতি নয়, বিভিন্ন অপকাণ্ড হয়ে চলেছে। শুধু মূল্যবোধ দিয়ে তা সম্ভব নয় তা দমন করা, আইনের মাধ্যমে তা সম্ভব দূর করা। শুধু মূল্যবোধ একটা মানুষের কতটা কে সৎ, আমরা কিভাবে বিচার করি কে সৎ? কারণ প্রত্যেকটা মানুষ সমান নয়। হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয় তেমনি প্রত্যেকটা মানুষ সমান নয়। হাতের 5টা আঙ্গুল যেমন সমানভাবে কাজ করে না তেমন প্রত্যেকটা মানুষ সমানভাবে কাজ করে। তাহলে মূল্যবোধ কি হয়? প্রত্যেকটা মানুষকে সমান স্বীকৃতি দিবে, সমানভাবে দেবে, কিন্তু আইন সবার জন্য প্রযোজ্য। কারণ আমরা প্রত্যেক আদালতে দেখি যে আইনের চোখ বাঁধা, কারণ আইন সবার জন্য সমান, কিন্তু আঙুলের 5টার মধ্যে কিন্তু মানুষ সমান নয়। তাই মূল্যবোধ দিয়ে কখনোই একটা সমাজ বা রাষ্ট্র কখনোই সমাধান সম্ভব নয়। কোন এক মনীষী বলেছেন, দুর্নীতি উৎসাহ করে সুশীল সমাজের নীরবতা। তাহলে কি মূল্যবোধ কিভাবে সম্ভব? একটা রাষ্ট্রকে পরিচালিত করবে একবার শুধুমাত্র আইনের শাসন দ্বারাই একটা রাষ্ট্র চালানো সম্ভব। মাননীয় মনিটর, সুশীল সমাজ যদি নৈতিক মূল্যবোধ থেকে প্রতিবাদ করতো তাহলে দুর্নীতি এতটা হতো না। এই ঘুমন্ত মূল্যবোধ জাগ্রত করা খুব কষ্টকর, তাই বাধ্য হয়ে আইনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। আমাদের পক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে শুধুমাত্র সবসময় তো আইন থাকে না। হ্যাঁ, আমি সেটা সবসময় প্রতি পদক্ষেপে আইন থাকে না, কিন্তু মূল্যবোধ তার কখন সবসময় থাকে? যখন মূল্যবোধ সবার গ্রাস হয় বিভিন্ন নানান কারণে, নানান অবক্ষয়ের মাধ্যমে। তাহলে কিভাবে আমরা সবসময় মূল্যবোধ দ্বারা একটা রাষ্ট্র পরিচালনা করবো? আইনের দ্বারা প্রত্যেকটা রাষ্ট্র আইন চালু হয়। বিভিন্ন বাইরে দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি একটা আইন দ্বারাই সম্ভব তার প্রত্যেকটা নাগরিককে যথাযথভাবে সুশীল সমাজে আনে। তাছাড়া কখনো এক্সেপশনের একটা এক্সাম্পল হতে পারে না। তাহলে আইন হলো লিখিত বা অলিখিত রীতি নেওয়াজ ও বিধিবিধানকে বলে। মাননীয় মনিটর, আইন হলো লিখিত বা অলিখিত একটি রীতি রেওয়াজ। আমরা লিখিত আর রীতি রেওয়াজ কি? লিখিত রীতি রেওয়াজ হলো আইন যেটা আমরা সচরাচর পালন করে থাকি, যেমন কর প্রদান করা, আইনের অনুশাসন মেনে চলা। ও লিখিত রীতি রেওয়াজ কি? সমাজে বিভিন্ন ধরনের রীতি রেওয়াজ, যেমন মাইক বাজিয়ে রাস্তাঘাটে না চলাচল করা, রাস্তাঘাটে উচ্ছৃঙ্খলভাবে না চলাচল করা। এটা পারিবারিক যেমন শিক্ষা, তেমনি অলিখিত একটা সামাজিক একটা আইন। তেমনি এটা কোনো মূল্যবোধ না। মূল্যবোধ কয়জনে রাখে? বাইরে দেখা যায় যে একজন ছেলেরা বিভিন্নভাবে সিগারেট মদ গ্রহণ করছে, তাহলে মূল্যবোধ কোথায় এখানে? মূল্যবোধ এখানে থাকছেই। মূল্যবোধ এক একজনের কাছে এক এক রকম। কারো পারিবারিক শিক্ষা কারো কখনোই সমান হয় না। এক একজনের পারিবারিক শিক্ষা এক এক রকম, কারো কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত। তাই জন্য পারিবারিক শিক্ষা মূল্যবোধ অন্যরকম হয়ে থাকে। তাছাড়া আমরা যখন দেখি যে মসজিদে কেউ নামাজ পড়ার জন্য যায়, তখন দেখা যায় যে জুতো চুরে হয়ে যায়। এটা কেন হচ্ছে? তাহলে মূল্যবোধ কোথায়? আমি একটা সময় নিয়ে বলছি, তাহলে মূল্যবোধ কোথায়? তাহলে মূল্যবোধ এখানে শেষ নয়। মূল্যবোধ কিছুই হবে না, আইনের দ্বারাই সবকিছু সম্ভব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বিতর্ক চলছে যেখানে বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই বেশি ভূমিকা রাখে। বিষয়টির পক্ষে অবস্থান করছে বিজ্ঞ প্রতিপক্ষ এবং মাননীয় মডারেটর। আমার বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা প্রথমেই দ্বিতীয় বক্তা একটি চক্র উপস্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন নৈতিক মূল্যবোধ সৃষ্টি হয় সমাজ ব্যবস্থা থেকে, এবং সেই সমাজ ব্যবস্থা হচ্ছে শিক্ষা, পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠান। সেই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করে প্রশাসন তথা রাষ্ট্রকে পরিচালনা করে হচ্ছে আইন। এবং সবশেষে আপনারা আপনাদের যুক্তিহীন যৌক্তিকতা দিয়ে বললেন যে নৈতিক মূল্যবোধ পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ প্রশাসন তো বলছে আরেক কথা, এটি শুধুমাত্র সমাজকে তথা সমাজের কার্যক্রমকে নিশ্চিত করতে আইন ও নীতিমালার প্রয়োগ করে, কিন্তু সমাজের নৈতিক মূল্যবোধ আচার আচরণের সম্পর্কগুলোকে সরাসরি প্রভাবিত করতে পারে না। তাই বিপক্ষের বন্ধু, আপনার ব্যাখ্যাটি নিতান্তই অযৌক্তিক।
মাননীয় মডারেটর, বিতর্কের এই পর্যায়ে আমি দুটি তথ্য প্রমাণ উপস্থাপন করতে চাই। আমি 2023 সালে করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই অনুযায়ী দুর্নীতি দমনে বাংলাদেশের স্কোর 100-র মধ্যে মাত্র 24। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023 সালের প্রতিবেদন বলছে বাংলাদেশের দুর্নীতির সূচক আগের বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ বিশ্বের 10ম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অবস্থান করছে। এটা আমার বিপক্ষের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তাও বলে গেছেন। এসব তথ্য প্রমাণ করে যে দুর্নীতির শিকড় এতটাই গভীরে প্রথিত হয়েছে যে আসলে আইন প্রয়োগের মাধ্যমে তা নির্মূল সম্ভব হচ্ছে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে 53 বছর। বাংলাদেশে আইন প্রণীত প্রয়োগ হচ্ছে প্রায় 52 বছর ধরে। দুদক প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে। এত সময় পরেও সারা বিশ্বের 180টা দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 10ম। এই তথ্যটা যতটা বিস্ময়কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর মাননীয় মডারেটর। তবে দুঃখের বিষয়, প্রতিপক্ষের বন্ধুরা বারবার একই গান গেয়ে যাচ্ছেন যে দুর্নীতিতে আইনের প্রয়োগই প্রধান, কিন্তু তারা এখনো স্পষ্টভাবে দেখাতেই পারেননি যে আইনের সুষ্ঠু প্রয়োগ আসলে হচ্ছেটা কোথায়। মাননীয় মডারেটর, বিতর্কের এই পর্যায়ে বিখ্যাত দার্শনিক প্লেটোর একটি উক্তি মনে পড়ে গেল, যেখানে তিনি বলেছেন, শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। আমি তারই একটি স্যাম্পল আপনাকে দিতে চাই। এবারের ঈদুল আজহায় আলোচিত ছাগলকাণ্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। মতিউর রহমান একজন জাতীয় রাজস্ব কর্মকর্তা তথা আইন প্রয়োগকারী ব্যক্তি, যিনি নিজেই দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন। তার সম্পদের বৈধ ব্যাখ্যা যদি আমরা দেখতে যাই তাহলে হয়তো বিতর্ক শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা আরো করুন, এই দুর্নীতিবাজ লোকটি এখনো পলাতক আমাদের পুলিশের থেকে, আমাদের আইনের থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনারা যে বারবার আইন ও আইনের সঠিক প্রয়োগের কথা বলছেন, সেখানে কিভাবে একজন আইন প্রয়োগকারী ব্যক্তি নিজেই দুর্নীতির প্রতীক তথা দৃষ্টান্ত হয়ে ওঠেন, এবং এই আইন প্রয়োগ এই ক্ষেত্রে কিভাবে নৈতিক মূল্যবোধের চেয়েও বেশি ভূমিকা রাখতে পারছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা কিন্তু এই বিষয়ে একমত যে দুর্নীতি প্রতিরোধে আইন এবং নৈতিক মূল্যবোধ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যখন একটিকে প্রধান হিসেবে বেছে নিতে হবে তখন নৈতিক মূল্যবোধই বেশি কার্যকর, কারণ এটি মানুষের ভেতর থেকে পরিবর্তন আনে, যা আপনাদের আইনের মাধ্যমে কখনোই সম্ভব না। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে নৈতিক মূল্যবোধের আওতায় আমার প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমার দেখে যাওয়া ক্ষেত্রগুলো ছিল: প্রথম, বিবেকের দায়বদ্ধতা ও সচেতনতা; দ্বিতীয়, শিক্ষা ও সামাজিকীকরণ; তৃতীয়, সামাজিক মূল্যবোধ; এবং চতুর্থ, দুর্নীতির দৃষ্টান্ত ও ন্যায়পরায়ণতা, যেগুলো সমন্বিত প্রতিফলনের মাধ্যমেই দুর্নীতির গোড়ায় আঘাত করা সম্ভব, যেটি দীর্ঘমেয়াদে একটি সৎ এবং নৈতিক সমাজ প্রতিষ্ঠা করবে। সুতরাং আমরা মনে করি নৈতিক মূল্যবোধ থেকে সৃষ্ট মানুষের একটি সৎকর্ম, একটি সত্য কথা হাজারো দুর্নীতি, হাজারো অফিসারকে পরাজিত করতে পারে। এটাই আমাদের বিশ্বাস এবং এটাই আমাদের বাস্তবতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মিছিল নামে আকাশ ভেদে বর্ষা, দুর্নীতির বাতাস বয় সংবিধানকে করে ঝাপসা। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই বেশি ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা যথাক্রমে সংজ্ঞায়ন এবং বিশ্লেষণ করে গিয়েছেন এবং কাজেই আমি আর সেই দিকে যাচ্ছি না, আমি সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তারা শুরু থেকেই বলে যাচ্ছেন নৈতিক মূল্যবোধের মাধ্যমে দুর্নীতি হ্রাস করা সম্ভব। আমরা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করছি না, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারাই বলুন তো, নৈতিক মূল্যবোধের নির্দিষ্ট কোনো মাপকাঠি বা সীমারেখা কি আপনারা দেখাতে পারবেন? মূল্যবোধ যে কোনো রকমের হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটি নির্ভর করে ব্যক্তি, সমাজ এবং পারিপার্শ্বিকতার উপর। এই যে এখানে আজকে আমরা এত মানুষ সমবেত হয়েছি, আপনারা কি বলতে পারবেন আমাদের সবার মূল্যবোধের ধারণাটা এক? কিন্তু আইন সবার জন্য সমান এবং আইন হচ্ছে নিরপেক্ষ। মূল্যবোধকে এগিয়ে যেতে হয় আইনের হাত ধরে। মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হয়, কারণ মূল্যবোধটা যদি ফাঁকা বুলির মতো থেকে যায় তাহলে মানুষ জীবনযাত্রার ক্ষেত্রে সেটিকে গ্রহণ করতে চাইবে না। যখন দেখবে অন্যায় করার মাধ্যমে তার অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো শাস্তি পাচ্ছে না, তখনই মানুষ দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে। মাননীয় মডারেটর, আমরা মূল্যবোধকে কখনোই অস্বীকার করছি না, কিন্তু শুধুমাত্র মূল্যবোধ দ্বারা কখনোই দুর্নীতি হ্রাস করা সম্ভব নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন, আপনাদের বর্ণিত নৈতিকতা কোথায় গিয়ে পৌঁছেছে? প্রতি বছর অ্যাডমিট কার্ডের পিছনে লেখা থাকে যে পরীক্ষার হলে অ্যান্ড্রয়েড ফোন নেওয়া যাবে না এবং স্মার্ট ওয়াচ ইত্যাদি নেওয়া যাবে না, কিন্তু প্রতি বছর পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সংগ্রহ করা হয়। তাহলে কোথায় আপনাদের বর্ণিত সেই নৈতিকতা? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা বলেছেন আমাদের নৈতিক মূল্যবোধ জাগরণ করা দরকার। আমরাও বলছি যে আমাদের নৈতিক মূল্যবোধ জাগরণ করা দরকার। আমরা যদি বর্তমান প্রেক্ষাপট অনুসারে লক্ষ্য করে দেখি, আমরা কি নৈতিক মূল্যবোধ জাগরণ করার জন্য কোনো চেষ্টা করছি না?
আমরা যদি একটু খেয়াল করে দেখি, বিটিভি চ্যানেল থেকে শুরু করে যে সকল বেসরকারি চ্যানেলগুলো আছে সব জায়গায় প্রতিদিন প্রতি সপ্তাহ দুর্নীতি বিষয়ক বিভিন্ন তথ্য টেলিভিশনে প্রচার করা হয়। এছাড়া পাঠ্য বই, খবরের কাগজ, এছাড়া আমাদের বিভিন্ন ধর্মীয় অনুশাসন এবং আমাদের পরিবারও বলে তুমি সবসময় সৎ পথে চলো, সত্য কথা বলো। কিন্তু মাননীয় মডারেটর, আমরা যখন নিজের স্বার্থের দিকে তাকাই তখন যে বিবেককে আমরা আগেই ধ্বংস করে ফেলেছি, সেই বিবেক আমাদের বলে কোনো দরকার নেই তোমাকে সত্যবাদী হওয়ার, নিজের স্বার্থ আগে, তারপর অন্য কেউ। মাননীয় মডারেটর, প্রথম আলো পত্রিকা থেকে নির্মিত সড়ক চেয়ে আন্দোলন রমিজউদ্দিন ক্যান্টনমেন্টের 2 জন কলেজ শিক্ষার্থী যখন দুর্ঘটনায় প্রতিহত হয় এবং তার জন্য সারা দেশের শিক্ষার্থী যখন আন্দোলন লিপ্ত হয়, ঠিক তার 1 বছর পর সেই আন্দোলনের যে আবির ছিল সে বাস চাপায় পড়ে নিহত হয়। তাহলে কোথায় এখানে কি নৈতিক মূল্যবোধ কাজ করে না? যেই সড়ক দুর্ঘটনার জন্য যে আন্দোলন করলো সেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে হলো তাকে। মাননীয় মডারেটর, আমরা জানি যে রোগের যে ওষুধ সেই ওষুধই সেবন করতে হয়, তেমনি দুর্নীতিও একটি ব্যাধির মতো, যেখানে দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা কেবল বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। নৈতিকতা মূলত বিষয়ভিত্তিক, কেননা ব্যক্তি থেকে ব্যক্তি এবং সংস্কৃতি থেকে সংস্কৃতি আলাদা। আপনি নৈতিকতাকে কখনোই আইন করতে পারবেন না। মাননীয় মডারেটর, 2023 সালে প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া লালমাইহাটের ছেলে শরীফুল তার অসুস্থ মাকে রংপুর মেডিকেলে ভর্তি করার পরেও জরুরি অক্সিজেন না পাওয়ায় তার মাকে বাঁচাতে পারেনি এবং সেবাকৃত 100 টাকা না দিতে পারায় কোনরূপ স্ট্রেচার ছাড়াই তার মায়ের লাশ 4 তলা থেকে বহন করে তাকে নিচ তলায় নিয়ে যেতে হয় এবং যাতে তার মাকে সে ঠিক সময়ে কবর দিতে পারে তার জন্য তার পুরো পরিবারকে হাসপাতালের সামনে তার আত্মীয় স্বজনকে নিয়ে ভিক্ষে করতে হয় শরীফুলকে। মাননীয় মডারেটর, এই তদন্তে জানা যায় শরীফুল তার মাকে যে ডাক্তারের কাছে নিয়ে যায় সেই ডাক্তার তাকে এতগুলো ওষুধ দিয়েছিল যার অর্থকড়ি শরীফুল যে অর্থকড়িগুলো বহন করেছিল তার মায়ের চিকিৎসার জন্য তার সবই ফুরিয়ে গিয়েছিল এবং এই সবগুলো ওষুধ দিয়েছিল ভেজাল মেশানো এবং এই ভেজাল ওষুধ মিশ্রিত থাকার কারণেই তার মা সুস্থ হয়নি। মাননীয় মডারেটর, নৈতিকতার মাধ্যমে যদি দুর্নীতি দমন করা যেত তাহলে আজকের দিনে শরীফুলের মাকে এভাবে মরতে হতো না এবং আবিরকে এভাবে দুর্ঘটনায় প্রতিহত হতে হতো না। নৈতিক মূল্যবোধ দ্বারাই যদি দুর্নীতিকে পুরোপুরি হ্রাস করা যেত তাহলে এত দুর্নীতি আইন কমিশন প্রতিষ্ঠার কোনো প্রয়োজনই ছিল না। তাই প্রতিপক্ষ বন্ধু, আমার এবং দলের পূর্ববর্তী বক্তার বক্তব্যগুলো শুনে আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে শুধুমাত্র নৈতিক মূল্যবোধ দ্বারা কখনোই দুর্নীতি হ্রাস করা সম্ভব নয়। নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও আমাদের আইনের যথাযথ প্রয়োগ এবং সংস্কার প্রয়োজন। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গিয়েছেন যে শুধুমাত্র আইন দ্বারা নাকি কখনোই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়, সেক্ষেত্রে নৈতিক মূল্যবোধ অপরিহার্য। কিন্তু নৈতিক মূল্যবোধ কোথা থেকে আসে? আইনের মাধ্যমে। আমরা নৈতিক মূল্যবোধ মানে কি? একটা মানুষের আচার আচরণ, এসব কিছু আমরা কখনোই, প্রত্যেকটি মানুষের নৈতিক মূল্যবোধ কখনোই এক হতে পারে না, কিন্তু আইন সবার জন্য যেহেতু সমান তাই আইনের মাধ্যমে আমরা নৈতিক মূল্যবোধকে আমরা সবাইকে একটি বিষয়ে আনতে পারি এবং আইনের প্রয়োগের মাধ্যমে আমরা দুর্নীতিকে হ্রাস করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার বিপক্ষের তৃতীয় বক্তা তিনি পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের কথা বললেন এবং সেখানে নৈতিক মূল্যবোধকে পুরোপুরি দায় করলেন, কিন্তু আপনি তো চাইলে সেখানে আইন প্রয়োগ করেই সেই সমস্যাটিকে সমাধান করতে পারছেন না কেন? কারণ এটি একটি অভ্যাসগত মানসিকতা হয়ে গেছে যা ধ্বংস করতে হলে নৈতিক মূল্যবোধকেই আশ্রয় নিতে হবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারবার আইন এবং বর্তমান প্রেক্ষাপটের কথা বলছেন, কিন্তু আপনারা এখনো আমাদের কয়েকটি বিষয় নিশ্চিত করে দিতে পারেননি। প্রথম, সুষ্ঠু ও ন্যায়সম্পন্ন বিচার; দ্বিতীয়, পক্ষপাত দুষ্টতার অবসান; তৃতীয়, দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার পরিবর্তন। বাস্তবতা বলে আইন প্রয়োগ তখনই করা হয় যখন কোনো দুর্নীতি বা খারাপ কাজ করা হয়, যার অর্থ হচ্ছে আইন যেখানে আপনাকে দুর্নীতির চিন্তার সুযোগ দিচ্ছে সেখানে আমার মূল্যবোধ সেই সুযোগটিও দিতে আপত্তি জানায়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষের 3 জন বক্তাই তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দেখে যাওয়া নৈতিক মূল্যবোধের ক্ষেত্রগুলোর অভাব তুলে ধরে আমাদেরই সমর্থতা পোষণ করেছেন। অথচ মাননীয় মডারেটর শুধুমাত্র বিতর্কের খাতিরে প্রত্যক্ষভাবে তারা নৈতিক মূল্যবোধকে আইনের আওতায় আনার মাধ্যমে নিজেদের যুক্তির দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছেন, যা ইতিমধ্যে আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা দ্বারা সুনিশ্চিতভাবে প্রত্যাখ্যাত হয়েছে। মাননীয় মডারেটর, আমরা যদি একটি শিশুকে কথা বলা, হাঁটতে শেখানোর পাশাপাশি তার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করি, তবে তার মানসিকতা এমন ভাবে গড়ে উঠবে যা তাকে সঠিক পথেই চালিত করবে। একটি শিশু শিক্ষা তার ভবিষ্যতের মানসিকতার প্রতিফলন। তাই নৈতিক মূল্যবোধই মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারে এমন ভাবে যেখানে কোনো আইনের বাধ্যবাধকতা বা অস্থায়ী সমাধানের প্রয়োজন হবে না। তাই আমরা যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই, আমাদের প্রথম পদক্ষেপ হতে হবে
নৈতিক মূল্যবোধের চর্চা ও প্রসার, আর তাতেই লুকিয়ে আছে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক ভবিষ্যতের সম্ভাবনা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রতিপক্ষ দলের বক্তারা বারবার একই নৈতিকতার গান গেয়ে যাচ্ছেন, কিন্তু শুধুমাত্র মূল্যবোধ দ্বারাই কি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব? যেখানে আমাদের পাশের হৃদয় নিজেরাই নিজেদেরকে গুলি করে বেড়েছে, তাহলে কিভাবে আমার প্রতিপক্ষ দল বারবার বলে যাচ্ছেন যে নৈতিক মূল্যবোধের মাধ্যমে দুর্নীতিকে হ্রাস করবে? মাননীয় মডারেটর, দুর্নীতি আবিষ্কৃত হলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সংস্কার করা এবং জবাবদিহি করা যেতে পারে। সমাজের প্রতিটি ব্যক্তি নৈতিক কম্পাসের ক্ষেত্রেও কি একই কথা বলা যায়? গণতান্ত্রিক প্রক্রিয়া, পাবলিক ডিসকোর্স ও বিচারিক ব্যাখ্যার মাধ্যমে অন্যায় আইনকে চ্যালেঞ্জ ও পরিবর্তন করা যেতে পারে। বিপরীতে সার্বজনীন নৈতিক মূল্যবোধকে পরিবর্তন বা প্রয়োগ করার সম্মিলিত কোনো প্রক্রিয়া নেই। মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আইনের যে গান গেয়ে গেল এতক্ষণ, আইনের তো নির্দিষ্ট বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আইনের তো নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় আছে, কিন্তু কই নৈতিকতার তো কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নেই। কারণ আমাদের এই সুশীল সমাজ নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, সমাজ ব্যবস্থা এই সকল জায়গা থেকেই পেয়ে থাকে এবং আমাদের আইনের মাধ্যমে কিন্তু পরিবার, শিক্ষা, সমাজ ব্যবস্থা ইত্যাদি পরিচালিত হয়। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, আপনারাই বলুন, পূর্বে তো কোনো আইন ব্যবস্থা ছিল না, আদিকালে তো কোনো আইন ব্যবস্থা ছিল না, কই তখন থেকে তো আজ পর্যন্ত দুর্নীতিকে হ্রাস করা যায়নি। কেন আজও দুর্নীতি কালো ছায়া আমাদের পিছিয়ে ভাবে ধেয়ে আছে? আমার প্রতিপক্ষ বন্ধুরা শুধু বলে গেছে যে নৈতিকতার মাধ্যমেই আমাদের দুর্নীতিকে পুরোপুরি ভাবে হ্রাস করা সম্ভব, কিন্তু তা কখনোই সম্ভব নয়। মাননীয় মডারেটর, আপনি বলুন, প্রতিপক্ষ বন্ধুরা যে আমাদের নৈতিকতার এত গান গেয়ে গেল, কই রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে বালিশ কাণ্ডটি ঘটেছে সেটি তো পুরো পৃথিবীর দুর্নীতিকে হার মানিয়েছে। কই তখন তো তারা তো সবাই শাসিত শিক্ষিত ছিল, তখন তো তাদের নৈতিকতা কাজ করেনি। নৈতিকতার মাধ্যমে যদি দুর্নীতিকে হ্রাস করা সম্ভব হতো, তাহলে আজকের দিনে এরকম হতো না। আপনারাই চিন্তা করুন, আমাদের নৈতিকতা কোথায় গিয়ে পৌঁছেছে যে হুজুরা পর্যন্ত মসজিদে ওয়াজের ওইখানে গিয়ে পর্যন্ত বলছে যে মুরব্বী তাহলে এটাই কি আপনাদের নৈতিকতার পরিচয়? তাই বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, এখনো সময় আছে, আমাদের কণ্ঠস্বর মিলিয়ে বলুন, আইনের প্রয়োগ ছাড়া দুর্নীতি প্রতিরোধ কখনোই সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে আমাদের প্রয়োজন আইনের সংস্কার এবং যথাযথ